বিদ্যুৎ গেল কোথায়? আমার এলাকাতে ৫ ঘন্টা থাকে না, সংসদে চুন্নু। জানাবো আন্দোলন ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এদিকে উপজেলা নির্বাচনে অংশ নেবে না সিপিবি। এবং সর্বশেষ জানাবো সেই ৫ই মে রাতে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে কি ঘটেছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিদ্যুৎ গেল কোথায়? আমার এলাকাতে ৫ ঘন্টা থাকে না, সংসদে চুন্নু। গ্রামাঞ্চলে বিদ্যুতের লোডশেডিং এর অভিযোগ করে জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকার বলেছে ২৮,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা আছে, তাহলে বিদ্যুৎ গেল কোথায়? আমার এলাকাতে ৫ ঘন্টা বিদ্যুৎ থাকে না। চুন্নু বলেন, গ্রামগঞ্জে লোডশেডিং ২৪ ঘন্টার মধ্যে কোথাও ১২ ঘন্টা, কোথাও ৮ ঘন্টা। আমার এলাকাতে ৫ ঘন্টা বিদ্যুৎ থাকে না। সরকার বলেছে ২৮,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা আছে, তাহলে বিদ্যুৎ গেল কোথায়? গ্রামে লোডশেডিং হয় না, চ্যালেঞ্জ করবেন কেন? আইএমএফ এর প্রস্তাবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রী দাম বৃদ্ধিকে বলেন সমন্বয়। এ সমন্বয় ১ বছর করেছেন, আগামী ৩ বছরে ১২ বার করবেন। ভর্তুকি পুরো তুললে বিদ্যুতের দাম দ্বিগুণ হয়ে যাবে। মানুষ কিনতে পারবে কিনা আমি জানি না। দাম বৃদ্ধি না করে এমন পদক্ষেপ নেন যেটাতে জনগণের উপর চাপ না পড়ে সহনীয় পর্যায়ে আপনারা সরকারেও থাকতে পারেন, আর বিদ্যুৎও যাতে পাওয়া যায়। সড়ক দুর্ঘটনার প্রসঙ্গে চুন্নু বলেন, সড়কের বেশিরভাগ দুর্ঘটনা হয় যেসব গাড়ির কোনো ফিটনেস নাই, ড্রাইভিং লাইসেন্স নাই। মাননীয় মন্ত্রী যদি একটু স্ট্রং হন, পুরনো গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি ও অটো রাস্তায় না চললে মানুষ এভাবে মারা যাবে না। আন্দোলন ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। ২৬শে এপ্রিল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। এরপর একই দিনে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পাল্টা সমাবেশের ঘোষণা দেয়। তবে প্রকৃতির বৈরী আচরণের কারণে আপাতত পিছু হটছে বিএনপি। চলমান তাপদাহ ও হিট অ্যালার্টের কারণে এই সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে দলটি। বিএনপি দলীয় সূত্রে জানা যায়, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশের কর্মসূচি নিয়েছিল। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এর মধ্য দিয়ে আবার সরকার পতন আন্দোলন শুরু করার পরিকল্পনা ছিল দলটির। ৭ জানুয়ারি নির্বাচনের পরও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণার অংশ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়। দলের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, চলমান তাপদাহ কমে এলে পরিস্থিতি বিবেচনা করে স্থগিত হওয়া সমাবেশ কর্মসূচি করবে বিএনপি। একই সঙ্গে চলমান বিভিন্ন সংকট, বিশেষ করে লোডশেডিং ইস্যুতে আন্দোলন করার পরিকল্পনা রয়েছে বিএনপির। ইতিমধ্যে জাতীয় নির্বাচন বর্জনের মতো উপজেলা নির্বাচন বর্জন করে লিফলেট বিতরণ শুরু করেছে বিএনপি। এভাবে ধীরে ধীরে জনসংযোগ বাড়ানোর কৌশল নিয়েছে দলটি। তবে অতীতে বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলনকে স্বাগত জানানো হলেও এবার তা কঠোর হস্তে দমন করা হবে বলে ধারণা হয়েছে কেউ কেউ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অতীত সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো যখন বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে লোডশেডিং, দ্রব্যমূল্য, বিদ্যুতের দাম ইত্যাদি ইস্যুতে আন্দোলনে স্বাগত জানিয়েছিল সরকার, তবে এবার সরকার হয়তো কঠোর অবস্থান গ্রহণ করবে এমন ধারণা কারো কারো। বিশেষ করে সাম্প্রতিক সময়ে থাইল্যান্ড সফর পরবর্তী গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কথা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে। সাংবাদিকের করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন, ২০২৩ সালের ২৮ অক্টোবর আমি পুলিশকে ধৈর্য ধরতে বলেছিলাম, অথচ ধৈর্য ধরতে গিয়ে তাদেরকেই মার খেতে হয়েছে, তাদের হাসপাতালে আক্রমণ করা হয়েছে, গাড়ি পোড়ানো হয়েছে। তো আমার মনে হয় আমাদের পুলিশ এখন আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা চাইলে গ্রহণ করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের বদৌলতে দেশের বাইরে এসেও আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, নির্দেশ দিতে যাচ্ছে। যারা আন্দোলন করে করুক, তাতে আমরা বাধা দিচ্ছি না। এখন আন্দোলন দমাতে আমেরিকার স্টাইল হলো করা যেতে পারে। আমেরিকান পুলিশ যেভাবে আন্দোলন ও আন্দোলনকারীদের দমন করে, আমার মনে হয় আমাদের দেশে পুলিশ তা অনুসরণ করতে পারে। তবে শেষ পর্যন্ত বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতে পারবে কিনা সেটিও একটি বড় প্রশ্ন। এখন দেখার বিষয়, বিরোধী দলগুলো সেরকম আন্দোলন গড়ে তুলতে পারে কিনা, আর আন্দোলন গড়ে তুলতে পারলে সেক্ষেত্রে সরকারের ভূমিকা কি হয়। উপজেলা নির্বাচনে অংশ নেবে না সিপিবি। আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। দলটির অভিযোগ, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ কেড়ে নিয়েছে, তাই এই নির্বাচনে তারা অংশ নেবে না সিদ্ধান্ত জানিয়েছে সিপিবি। দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী জামানত বৃদ্ধি সহ প্রার্থী হওয়ার সুযোগ আরও সংকুচিত হয়েছে। নির্বাচনের টাকার খেলা তৃণমূলে ছড়িয়ে দেওয়া হয়েছে, এতে সাধারণ মানুষ নির্বাচন নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে। সিপিবি বলছে, উপজেলা নির্বাচন গোষ্ঠীতন্ত্র, পরিবারতন্ত্র, অপরাধী, সন্ত্রাসী, দুর্বৃত্ত ও মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির ক্ষমতা দখলের পথ আরো প্রশস্ত করবে। তাই সিপিবি এ ধরনের প্রশাসনের নির্বাচনে অংশ নেবে না। সেই ৫ই মে রাতে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে ঘিরে কি ঘটেছিল।
11 বছর আগে ঢাকার শাপলা চত্বর অবস্থান নিয়ে আলোচনা এসেছিল কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করা সহ 13 দফা দাবি তুলে হেফাজতে ইসলাম ওই কর্মসূচি নিয়েছিল। 2013 সালের 5ই মে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়েছিল সংগঠনটির ওই কর্মসূচির কেন্দ্র করে। সেই রাতে রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ। শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও সীমান্তরক্ষী বাহিনী, বিজিবির অভিযানে খালি করা হয়েছিল শাপলা চত্বর। কি ঘটেছিল সেই রাতে? শাপলা চত্বরের মঞ্চে চলছে হেফাজতে ইসলামের নেতাদের উত্তেজনাকর বক্তব্য। বিদ্যুৎ বন্ধ করে দেওয়া ওই এলাকায় ঘুটঘুটে অন্ধকার। অন্যদিকে অবস্থানকারীদের সরিয়ে দিতে পুলিশ, র্যাব ও বিজিবির শত সদস্য প্রস্তুত হয়ে আছেন। পল্টনের তোপখানা মোড়, ফকিরাপুল ও দিলকুশা এলাকায় অবস্থানকারীদের সরে পড়ার জন্য খোলা রাখা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের সামনে কমলাপুর স্টেশন যাওয়ার রাস্তা এবং বঙ্গভবনের দিকের রাস্তা। এই চিত্র ছিল 2013 সালের 5ই মে রাত 1:15টায়। সংবাদ গ্রহণের জন্য সে সময় আমি পৌঁছেছিলাম তোপখানা মোড়ে। সেখানে একটা ভুতুড়ে পরিবেশে বিভিন্ন সংবাদ মাধ্যমের কয়েকজন সাংবাদিকের দেখা পেয়ে তাদের দলে যুক্ত হলাম। এর আগে আমি নটরডেম কলেজ থেকে অল্প দূরত্বে ফকিরাপুলে মোড় পর্যন্ত গিয়েছিলাম। সেখানেও একই পরিস্থিতি দেখতে পাই। আমাদের সাংবাদিকদের দলটি তোপখানা মোড়ে অপেক্ষায় থাকি। সেখানে যে কোনো সময় অভিযান শুরু হতে পারে সেই প্রস্তুতি নিয়ে আছেন 3 স্তরে পুলিশ, র্যাব, বিজিবির শত শত সদস্য। তোপখানা মোড়ে দেখা যায় রাত 1:30টার দিকে বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা এগোনোর চেষ্টা করেন। তারা প্রথমে হাত মাইক ব্যবহার করে অবস্থানকারীদের সরে যেতে বলেন, কিন্তু মঞ্চ থেকে তখন আসতে থাকে উত্তেজনাকর বক্তব্য। ঘণ্টাখানেক এভাবে চলে। বিজিবি, র্যাব ও পুলিশ 3 বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি আর কাঁদানে গ্যাস ছুড়তে থাকেন। থেমে থেমে সাউন্ড গ্রেনেডও ব্যবহার করা হয়। শত শত ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেডের শব্দ এবং অন্ধকার এলাকায় এসবের আলোর ঝলকানি মুহূর্তে ভীতিকর পরিবেশের সৃষ্টি করেছিল। 10 মিনিট ধরে চলে পরিস্থিতি। এরই মধ্যে এক পর্যায়ে মঞ্চের মাইক বন্ধ হয়ে যায়। তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এগোতে শুরু করেন শাপলা চত্বরের দিকে। বিরতিহীন ফাঁকা গুলি, কাঁদানে গ্যাস আর সাউন্ড গ্রেনেডের শব্দের মধ্যে আমরা সাংবাদিকেরাও এগোতে থাকলাম। হেঁটে এগোনোটাও ছিল দুর্বিষহ। পায়ের নিচে পড়ছে সারাদিনের সহিংসতার আগুনে পোড়া বিভিন্ন জিনিসপত্রের ছাই, ভাঙা কাঁচ আর ইটের টুকরো ও পাথরের পা পড়ে হোঁচট খেতে হয় বারবার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তোপখানা মোড় থেকে এগোনো শুরু করার পর 10 মিনিটে পৌঁছে যান শাপলা চত্বরে। ট্র্যাকের উপর ভ্রাম্যমাণ মঞ্চ খালি হয়েছিল মুহূর্তে। তখন আমরা সাংবাদিকেরা সেখানে পৌঁছে যাই। সেখানে দেখা যায় নটরডেম কলেজের সামনে রাস্তা ও দিলকুশা এলাকা থেকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রায় একই সময়ে শাপলা চত্বরে পৌঁছেছেন। তখন 3 দিক থেকে আসা পুলিশ, র্যাব, বিজিবির দখলে শাপলা চত্বর। সেখানে মঞ্চের পাশে একটি ভ্যানের উপর কাফনের কাপড় এবং পলিথিন দিয়ে মোড়ানো 4টি মৃতদেহ ছিল। এগুলো দিনের সংঘর্ষে নিহতদের মৃতদেহ বলে পুলিশ দাবি করে। আইন শৃঙ্খলা বাহিনীর দখলের পর অভিযানের সময় হেফাজতের শত শত কর্মী সমর্থক মতিঝিল এলাকায় সোনালী ব্যাংক সহ বিভিন্ন ভবনে আশ্রয় নিয়েছিলেন। পুলিশ পুরো এলাকা দখল নেওয়ার পর বিভিন্ন সময়ে আশ্রয় নেওয়াদের বের করে এনে ওই এলাকা ছেড়ে যেতে সহায়তা করে। আমরা সাংবাদিকেরা সে সময় দেখছিলাম হেফাজতের শত শত কর্মী সমর্থক মাথার উপর 2 হাত তুলে লাইন ধরে পুলিশের কর্ডনের মধ্য দিয়ে ওই এলাকায় বিভিন্ন ভবন থেকে বেরিয়ে আসছিলেন। তাদের বেশিরভাগ ছিল মাদ্রাসার ছাত্র, কিশোর। তাদের চোখে মুখে ছিল অজানা আতঙ্ক, ভয়। সেই রাতে তাদের অনেকের সঙ্গে কথা বলেছিলাম। অনেকে বিভিন্ন জেলা উপজেলায় মাদ্রাসা থেকে এসেছিলেন। রাজধানী ঢাকার রাস্তা তাদের অচেনা। কিভাবে ফিরে যাবেন সেই ধারণা তাদের ছিল না। যদিও পুলিশ তাদের বঙ্গভবনের সামনে রাস্তা দিয়ে এবং কমলাপুর রেল স্টেশনের দিকে পাঠিয়ে দিচ্ছিল। তবে ভোর 4টার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থেমে থেমে ফাঁকা গুলি ছুটতে দেখা যায়। তারা তল্লাশি চালান আশপাশের ভবনগুলোতে। রাতের অভিযানে নিহতের সংখ্যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছিল। 2,500-এর মতো নিহত হওয়ার অভিযোগ তুলেছিল বিভিন্ন দল। তবে পুলিশ বলেছিল অভিযানের সময় আহত একজন পরে হাসপাতালে মারা যান। আর দিনের সহিংসতায় নিহত 4 জনের মৃতদেহ পাওয়া গিয়েছিল মঞ্চের কাছে একটি ভ্যানে। 2013 সালের 5ই মে দিনের সহিংসতা এবং পরদিন 6 মে 2 দিন সারা দেশে সহিংসতার 28 জনের নিহত হওয়ার কথা বলেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 5ই মে দিনভর সংঘর্ষ, সহিংসতা, কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ সহ 13 দফা দাবি তুলে হেফাজতে ইসলাম প্রথমে ঢাকা 6টি প্রবেশমুখে অবস্থান কর্মসূচি নিয়েছিল 2013 সালে 5ই মে। সেদিন ভোর 5টায় ফজরের নামাজের পরই ঢাকার প্রবেশপথগুলো দখলে নিয়েছিল হেফাজতের নেতাকর্মীরা। ঢাকার উত্তরে গাবতলী বাস টার্মিনাল, টঙ্গী এবং দক্ষিণে সায়দাবাদের কাছে কাঁচপুর ব্রিজ সহ রাজধানীতে ঘিরে 6টি প্রবেশ মুখে অবরোধ তৈরি করেছিল হেফাজতে ইসলামের ব্যানারে সারা দেশ থেকে আসা বিভিন্ন কওমি মাদ্রাসার হাজার হাজার ছাত্র শিক্ষক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবরোধকারীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। এরই মধ্যে সংগঠনটির নেতৃত্ব ঢাকার ভিতরে প্রবেশ করে মতিঝিলের শাপলা চত্বরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে তারা। হেফাজতে ইসলামের একজন সাবেক নেতা বলেন, অনেকটা আকস্মিকভাবে তারা ঢাকায় প্রবেশের সিদ্ধান্ত নিয়েছিলেন। শাপলা চত্বরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর অনুমতির জন্য পুলিশের সঙ্গে আলোচনা শুরু করেন। 5ই মে সকালে দফায় দফায় এই আলোচনা চলে। অনুমতি মেলায়
আগেই বেলা 11:30টার দিকে কয়েকটি মিছিল ঢুকে পড়ে ঢাকা নগরীতে। মিছিলগুলো শাপলা চত্বরে যাওয়ার সময় সংঘর্ষ শুরু হয় বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের কাছে এবং পল্টন এলাকায়। সে সময় পুলিশের কর্মকর্তারা জানিয়েছিলেন, শেষ পর্যন্ত শাপলা চত্বরে এসে শুধু মোনাজাত করেই কর্মসূচি শেষ করার শর্তে পুলিশ অনুমতি দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও পল্টন এলাকায় সহিংসতা চলে সন্ধ্যার পরও। সেখানে হেফাজতের মিছিলে আওয়ামী লীগের একদল নেতা-কর্মী হামলা করেছিলেন বলে অভিযোগ করে আসছে সংগঠনটি। তবে আওয়ামী লীগের নেতাদের বক্তব্য হচ্ছে, তাদের কার্যালয়ে হামলা হলে তখন সেখানে থাকা কিছু নেতাকর্মী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।